ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়বো লাইট ইমিটিং ডায়োডস, এলইডি। গত ক্লাসে আমরা ফটোনিক ক্রিস্টাল পড়ছিলাম, আজকে পড়বো লাইট ইমিটিং ডায়োডস। তো প্রথমে যেটা যদি বলতে চাই, যেহেতু এইটা হচ্ছে এক রকমের ডায়োড, ডায়োড আমরা সবাই পড়ে আসছি। ডায়োড মানে কি মিন করে? ডায়োড কি বলো কেউ একজন? কে বলবা? ডায়োড পড়ে আসছো না? স্যার, ওয়ান ওয়ে কন্ডাক্টর। ওয়ান ওয়ে কন্ডাক্টর, ঠিক আছে, একদিক দিয়ে ঠিক আছে। আমরা যদি বলি যে ডায়োড মানে আমরা বুঝাচ্ছি যে একটা জাংশন থাকবে, তাই না? দুই টাইপের মেটেরিয়াল থাকবে। যদি ডায়োডের স্ট্রাকচারটা আমরা বলি, তাহলে তাহলে সেমিকন্ডাক্টর দিয়ে, যেটা আমরা পিএন জাংশন ডায়োড যেগুলা পড়ছি এসএসডি কোর্সে চ্যাপ্টার 7 এ, সম্ভবত আমরা পিএন জাংশন ডায়োড পড়ছি। সো ওই জায়গায় আমরা দেখছি যে একটা সেমিকন্ডাক্টরের যদি আমরা একটাকে পি টাইপ ডোপিং করি, আবার এন টাইপ ডোপিং করে দুইটাই যদি মেটেরিয়ালকে যদি আমরা করতে পারি, মানে একটা পাশকে যদি পি টাইপ ডোপিং আর একটাকে এন টাইপ ডোপিং করে যদি একটা জাংশন ফর্ম করি, তাহলে ওইটা হচ্ছে ওই জাংশন যে ফর্ম করতেছি ওইটাতে আমরা ডায়োডের মতো বিহেভিয়ার পাবো। তো ওইটাকে আমরা বলতেছি ডায়োড। তো এখন লাইট ইমিটিং ডায়োড মানে কি? মানে হচ্ছে আমরা যে ওরকম পি টাইপ আর এন টাইপ জাংশন ফর্ম করছি, ওই জাংশন ফর্ম করে যদি আমি ওইটা থেকে লাইট আউটপুট পাই, তাহলে যে ডায়োডটা হবে ওইটাকে আমরা বলবো লাইট ইমিটিং ডায়োড। মানে আগে আমরা যেটা পিএন জাংশন ডায়োড পড়ছি, ওইটা থেকেই যদি আমরা কোনোভাবে লাইট আউটপুট পাইতে পারি, তাহলেই ওইটা হবে লাইট ইমিটিং ডায়োড। এখন লাইট আউটপুট পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফটন জেনারেশন হইতে হবে। তো কিভাবে আমরা মানে জাংশনের মধ্যে, ডায়োডের যে জাংশন ছিল পিএন জাংশন, ওই জাংশনের মধ্যে কিভাবে আমরা ফোটন পাইতে পারি, ওইটাই হচ্ছে ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল। আমরা যদি এখন ওয়ার্কিং প্রিন্সিপালস অফ হোমোজাংশন এলইডি দেখি, যে লাইট ইমিটিং ডায়োড। হোমোজাংশন কেন বলতেছি? হোমোজাংশন আর হেটেরো জাংশন দুইটাই আমি পড়াইছি। হোমোজাংশন হচ্ছে যদি পি টাইপ আর এন টাইপ দুইটাই একই সেমিকন্ডাক্টরের হয়, তাহলে এটা হবে হোমোজাংশন মেটেরিয়াল। আর যদি হেটেরো জাংশন হবে কখন? যখন জাংশনটা ফর্ম করবে দুইটা ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন এটাকে আমরা বলবো হেটেরো জাংশন। সো এখন হোমোজাংশন লাইট ইমিটিং ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখব। যেহেতু হোমোজাংশন বলতেছি, সো পি টাইপ আর এন টাইপ দুইটাই হচ্ছে একই সেমিকন্ডাক্টরের, এজন্য দুই পাশেই ব্যান্ড গ্যাপটা সমান। সো এখন ইকুইলিব্রিয়ামে যদি আমরা একটা পি এন প্লাস ডায়োড নেই, তাহলে এন প্লাস দিয়ে আমরা মিন করতেছি কি? এন টাইপটা হচ্ছে হেভিলি ডোপড সেমিকন্ডাক্টর। তাহলে ফার্মি লেভেলটা ইকুইলিব্রিয়ামে আমরা জানি যে পুরো সিস্টেমের একটা মাত্র ফার্মি লেভেল থাকে। তাহলে এটা যেহেতু এন প্লাস, সো ফার্মি লেভেলটা কি? কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ফার্মি লেভেলের ডিসটেন্সটা বেশি থাকবে। সো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা এই জায়গায় দেখতেছি যে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকলো। সো এখন এই জায়গার মধ্যে এই পাশে আর এই পাশে দুই পাশে হচ্ছে ব্যান্ড গ্যাপটা সমান। সো এই জায়গার মধ্যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হবে। তো এই জায়গায় ই ভি নট যেটা আমরা বলতেছি, এটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বা বিল্ট ইন পটেনশিয়াল। সো এই ব্যারিয়ারের কারণে ইলেকট্রনটা কি এন টাইপ থেকে পি টাইপের দিকে যাইতে পারবে না, যে এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবে না, এই ব্যারিয়ারটা সে ফিল করবে।
সিমিলারলি এই পাশ থেকে পি টাইপের এই পাশ থেকে হোল এন টাইপের এই পাশে আসতে পারবে না, এই জায়গায় সে একটা ব্যারিয়ার ফিল করবে, সেটা হচ্ছে ইভি নট। এখন আমরা যদি এটাকে পজিটিভ বায়াসে কানেক্টেড করি, ফরওয়ার্ড বায়াসে, তাহলে কি হবে? ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করলে এই যে ব্যারিয়ারটা আছে এই ব্যারিয়ারটা কমে যাবে। এই ভোল্টেজ যদি ভি হয় তাহলে এই জায়গায় এখন ব্যারিয়ারটা থাকবে ই ইন্টু ভি নট মাইনাস ভি। সো ই ভি পরিমাণ এই ব্যারিয়ারটা কমে যাবে। এখন এই পটেনশিয়াল ব্যারিয়ারটা যদি কমে যায়, যেহেতু এই জায়গায় ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি, সো এই পটেনশিয়াল ব্যারিয়ারটা কমে গেলে এই পাশ থেকে ইলেকট্রন ইজিলি এই পাশে আসতে পারবে, আবার এই পাশ থেকে হোল এই পাশে যাইতে পারবে। সো মাঝখানের যে লেয়ারটা এটাকে আমরা বলি স্পেস চার্জ লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। সো ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে নরমালি ডিপ্লেশন রিজিয়নে কোনো ক্যারিয়ার নাই, কিন্তু যখন আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি তখন হচ্ছে কি এন টাইপের পাশ থেকে ইলেকট্রন ডিপ্লেশন রিজিয়নে ঢুকতেছে, আবার পি টাইপ থেকে হোল ডিপ্লেশন রিজিয়নে ঢুকতেছে। সো এখন ডিপ্লেশন রিজিয়নে উপরে ইলেকট্রন আছে, নিচে হোল আছে, দ্যাট মিন্স ইলেকট্রনের জন্য এমটি স্পেস আছে নিচে। সো এই জন্য কি করবে, কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে রিকম্বাইন করবে। এইটা যেহেতু হায়ার এনার্জি স্টেটে আছে, সো ইলেকট্রন যদি এই জায়গা থেকে এই জায়গায় ফল করে, এই হোলের সাথে যদি রিকম্বাইন করে, তাহলে এই যে এনার্জি ডিফারেন্সটা, এই এনার্জি ডিফারেন্সের সমপরিমাণ এনার্জি আমরা ফোটন হিসেবে আউটপুট পাবো। সো এই জায়গা থেকে যে ফোটনটা জেনারেট হবে, ওই ফোটনের এনার্জি হবে E ইকুয়ালস টু এইচ মিউ, যেটা ব্যান্ড গ্যাপের সমান হবে। এইচ মিউ ইকুয়ালস টু ইজি হবে, মানে এই জায়গা থেকে আমরা যে ফোটনগুলো আউটপুট পাবো সেইটা হবে ব্যান্ড গ্যাপের সমান। এখন এই জায়গায় যে রিকম্বিনেশন হচ্ছে, সো এই জায়গায় আমরা ফোটন আউটপুট পাচ্ছি ইলেকট্রন হোল রিকম্বিনেশনের কারণে। সো ফোটন যেহেতু আউটপুট পাচ্ছি, সো আমরা লাইট আউটপুট পাচ্ছি। দ্যাট মিন্স এই ডায়োড থেকে আমরা যেহেতু লাইট আউটপুট পাচ্ছি, এই জন্য এই ডায়োডকে আমরা বলতেছি লাইট ইমিটিং ডায়োড বা এলইডি। এখন এই ফোটন জেনারেশনটা মানে যতটুকু রিজিয়নে হয় ওই রিজিয়নটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। যেহেতু পি এন প্লাস, সো পি এন প্লাসে অ্যাক্টিভ রিজিয়নটা হচ্ছে দেখুন ডিপ্লেশন রিজিয়ন পুরোটাতে আমাদের হোল আছে, ইলেকট্রনও আছে, আবার এইখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, এই জায়গায় হোলের কনসেন্ট্রেশন কম। আবার আমরা জানি ইলেকট্রনের মোবিলিটিও বেশি, হোলের মোবিলিটি কম। সো আমাদের ডিপ্লেশন রিজিয়নে অ্যাক্টিভ রিজিয়ন থাকবে, প্লাস ইলেকট্রনের যে ডিফিউশন লেন্থ আছে, মানে ডিফিউশন লেন্থ হচ্ছে পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো পি টাইপের মধ্যে ইলেকট্রন রিকম্বাইন হওয়ার আগ পর্যন্ত যতটুকু লেন্থ সে ট্রাভেল করতে পারে ওইটাকে বলা হয় তার ডিফিউশন লেন্থ। সো এই পাশে পি টাইপে ইলেকট্রনের একটা ডিফিউশন লেন্থ আছে। সো এই ডিফিউশন লেন্থ পর্যন্ত ইলেকট্রন ট্রাভেল করবে, আর এই ডিফিউশন লেন্থের মধ্যে কোনো একটা জায়গায় সে আরেকটা হোলের সাথে রিকম্বাইন করবে, তাহলে টোটাল রিকম্বিনেশন রিজিয়ন সেইটা হচ্ছে আমাদের এই ডিপ্লেশন রিজিয়ন প্লাস ইলেকট্রনের ডিফিউশন লেন্থ। সো এই টোটাল এরিয়াকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে দেখো এলইডির ওয়ার্কিংটা বুঝতে পারছো কিনা সবাই? আরেকবার ব্রিফ করতেছি, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে ডিপ্লেশন লেয়ারে কোনো চার্জ নাই, কোনো ক্যারিয়ার নাই, চার্জ বলা যাবে না, কোনো ক্যারিয়ার নাই। সো তারপর এই জায়গার মধ্যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে ই ভি নট। সো ইলেকট্রনটা এই ব্যারিয়ার ক্রস করে পি টাইপের দিকে আসতে পারে না। কিন্তু যখন আমরা একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব তখন এই ব্যারিয়ারটা কমে যাবে, প্লাস এই ব্যারিয়ারটা কমে যাওয়ার কারণে এই জায়গার ইলেকট্রনগুলা পি টাইপের দিকে আসতে পারবে, এই জায়গায় হোলগুলা এন টাইপের দিকে আসতে পারবে। সো ডিপ্লেশন লেয়ারের মধ্যে তখন ক্যারিয়ার ঢুকবে, ক্যারিয়ার যদি ডিপ্লেশন লেয়ারের মধ্যে আসে তখন এই জায়গায় যে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলা তখন এই ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে রিকম্বাইন করতে পারবে। সো এই ইলেকট্রনের সাথে হোলের রিকম্বিনেশনের ফলে আমরা, এইটা যেহেতু রেডিয়েটিভ রিকম্বিনেশন, সো এই জায়গা থেকে আমরা ফোটন আউটপুট পাবো। ওই ফোটনের এনার্জি এই এনার্জি ডিফারেন্সের সমান হবে, আর এই এনার্জি ডিফারেন্সটা হচ্ছে ব্যান্ড গ্যাপের এনার্জির সমান। ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে ইজি, সো এই ফোটনের এনার্জিটা হবে ইজি। সো এইভাবে আমরা
এই জায়গা থেকে ফোটন ইমিশন পাবো। এখন এই যে রিকম্বিনেশনটা, এই রিকম্বিনেশনটা স্পন্টেনিয়াসলি হচ্ছে মিন্স যে এই জায়গা থেকে যে ফোটনটা জেনারেট হবে, ওই ফোটনটা কোন ডিরেকশনে যাবে ওইটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না, যে কোনো ডিরেকশনে ফোটনটা জেনারেট হইতে পারে। সো এই যে ইমিশনটা, এটাকে বলা হয় স্পন্টেনিয়াস ইমিশন। সো এই যে ফোটনটা জেনারেট হইলো, এটা হচ্ছে আমার এই ডিভাইসের মধ্যে জেনারেট হয়েছে। এখন এই ফোটনটা আমার ডিভাইসের বাইরে যাতে বের হয়, ডিভাইসের বাইরে বের হইলেই আমি লাইট আউটপুট পাবো, এর আগে আমি লাইট আউটপুট পাবো না। এখন যদি এই ফোটনটা জেনারেট হওয়ার পরে ডিভাইসের বাইরে যদি আমি সাপোজ ধরি এই দিক দিয়ে সেটা বাইরে বের হয়, এই দিক দিয়ে বাইরে বের হওয়ার আগে যদি সে এই ডিস্টেন্সটুকু ট্রাভেল করার সময় আবার যদি রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে কিন্তু আমি বাইরে কোনো ফোটন পাবো না। সো আমাদের খেয়াল রাখতে হবে যে এই জায়গায় যাতে রিঅ্যাবজর্পশন না হয়। তো এইটাই হচ্ছে মোটামুটি হোমোজাংশন এলইডি কিভাবে কাজ করে। তো এই যে প্রসেসটা, লাইট ইমিশন ফ্রম ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশন as the result of minority carrier injection as shown here is called injection electroluminescence। যে এই যে প্রসেসটা, যে এই পাশ থেকে পি টাইপে যেহেতু ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সো এন টাইপ থেকে মাইনরিটি ক্যারিয়ার ইনজেক্ট করার ফলে ইলেকট্রন হোল পেয়ার রিকম্বাইন করে আমরা যে লুমিনিসেন্স পাচ্ছি, মানে লাইট আউটপুট পাচ্ছি, এটাকে বলা হয় ইনজেকশন ইলেকট্রোলুমিনিসেন্স। সো এই জায়গায় দেখো আমাদের ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, এই জায়গায় আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সো ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি আর আউটপুট পাচ্ছি আমি অপটিক্যাল এনার্জি। সো আমি ইলেকট্রিক্যাল এনার্জিকে অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম। এটা, এগুলো হচ্ছে ইলেকট্রিক ক্যারিয়ার, যে ইলেকট্রন হোল, আর এই জায়গায় যে ফোটনটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে অপটিক্যাল ক্যারিয়ার। সো আমি ইলেকট্রিক্যাল এনার্জিকে অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম। এখন হোমোজাংশন এলইডির সমস্যাটা কি, মানে এটার কিছু ড্রব্যাকস আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ আছে। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা বলছিলাম যে এই জায়গায় যে ফোটন জেনারেট হবে, ওই ফোটনটা যাতে এই পাশ দিয়ে বের হইতে পারে, এই পাশ দিয়ে বের হওয়ার সময় যাতে এটা আবার অ্যাবজর্পশন না হয়, ওইটা খেয়াল রাখতে হবে। এখন এইটা অ্যাবজর্পশন হওয়ার জন্য যেই মানে প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, যেই জায়গায় যে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, যে এনার্জির ফোটনটা জেনারেট হচ্ছে, সেম এনার্জি অ্যাবজর্পশনের জন্য দরকার। মানে এই জায়গা থেকে একটা ফোটনের অ্যাবজর্পশনের জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেটা হচ্ছে এটার ব্যান্ড গ্যাপের সমান বা তার চেয়ে বেশি, তাই না? সো এটার যেহেতু ব্যান্ড গ্যাপের সমান এনার্জির ফোটন আছে, সো ওই ফোটনটা এই জায়গায় অ্যাবজর্পশন হইতে পারে। সো হোমোজাংশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে ফোটন অ্যাবজর্পশনের চান্স থাকে। এখন ফোটন যদি অ্যাবজর্পশন হয় তাহলে আমরা লাইট আউটপুট কম পাবো, তার ইফিসিয়েন্সিটা কমে যাবে। এই জন্য কি করা হয়, এই জন্য সাধারণত পি টাইপকে নেরোয়ার রাখা হয়, মানে এই রিজিয়নটা যদি আমি নেরো করে দেই তাহলে এখানে কম ডিস্টেন্স সে ট্রাভেল করবে, কম ডিস্টেন্স ট্রাভেল করলে তার রিঅ্যাবজর্পশনের চান্স কমে যাবে। কিন্তু এই জায়গায় যদি আমি এই রিজিয়নটাকে নেরো করে দেই তাহলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই যে মেটাল কন্টাক্টটা যদি কোনোভাবে ইলেকট্রনের ডিফিউশন লেন্থের চেয়ে ছোট হয়ে যায়, মানে এই ক্ষেত্রে আমরা ডিপ্লেশন লেয়ারের পরে একটা লেন্থ আছে যেটাকে আমরা বলছি ডিফিউশন লেন্থ, ওই লেন্থ পর্যন্ত ইলেকট্রন ট্রাভেল করতে পারে অ্যাবজর্পশন মানে রিকম্বিনেশন করার আগ পর্যন্ত। সো এই কন্টাক্টটা যদি আমরা এটা কমাইতে কমাইতে, মানে এইটার থিকনেস কমাইয়া যদি এই ডিফিউশন লেন্থের আগ পর্যন্ত নিয়ে আসি তাহলে কি হবে, এই ইলেকট্রনটা তখন হোলের সাথে রিকম্বাইন না করে এই জায়গায় যেহেতু মেটাল কন্টাক্ট আছে, সো কন্টাক্টের মধ্যে ডিফেক্টস থাকে বা সারফেস স্টেটস থাকে, সো ওইগুলোর সাথে এটা রিকম্বাইন করবে। সো এইগুলোর সাথে যে রিকম্বিনেশন এটা আমরা পরে আসছি, ওইটা হচ্ছে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। ডিফেক্টস এর মধ্যে বা সারফেস স্টেটের মধ্যে যে রিকম্বিনেশন গুলো ওইগুলো হচ্ছে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। সো যদি নন রেডিয়েটিভ রিকম্বিনেশন হয় তাহলে এইটা থেকে আমি কোনো ফোটন আউটপুট পাবো না, কিন্তু আমার একটা ইলেকট্রিক ক্যারিয়ারটা কমে গেল, মানে এই জায়গায় আমাদের তাহলে ইফিসিয়েন্সিটা কমে যাবে। আমরা যদি ইফিসিয়েন্সি বলি তাহলে হচ্ছে কতগুলা ইলেকট্রন আর
হোলের রিকম্বিনেশন থেকে আমরা কতগুলা ফোটন জেনারেট করতে পারতেছি, ওইটা হচ্ছে কোয়ান্টাম এফিসিয়েন্সি। সো দ্যাট মিন্স এই জায়গায় আমার কোয়ান্টাম এফিসিয়েন্সিটা কমে গেল। সো এই ক্ষেত্রে আমার একটা অপটিমাম কন্ডিশন আর কি, যে এইদিকে যদি আমি ডিস্টেন্সটা বাড়ায় দেই তাহলে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন হবে না, কিন্তু রিঅ্যাবজর্পশনের চান্সটা বেড়ে যায়। কিন্তু আমি যদি এই ডিস্টেন্সটা কমায় দেই তাহলে রিঅ্যাবজর্পশনটা কমবে, কিন্তু নন রেডিয়েটিভ রিকম্বিনেশনটা বেড়ে যাবে। সো হোমোজাংশনের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই, হোমোজাংশনের জন্য তাহলে দুইটা ক্ষেত্রেই হচ্ছে আমাদের লাইটের আউটপুট কমার চান্স আছে। সো এই জন্য আমরা যদি আরেকটু ভালো পারফরমেন্স চাই তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে হেটেরো জাংশন লাইট ইমিটিং ডায়োড। দেখো হোমোজাংশনের প্রিন্সিপালটা বুঝতে পারছো সবাই? কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। না স্যার। না মানে কি বুঝো নাই না কোয়েশ্চেন নাই কোনটা? স্যার কোশ্চেন নাই। ও আচ্ছা ঠিক আছে। সিমিলারলি এখন যদি আমরা হেটেরো জাংশন এলইডি যদি চিন্তা করি, তো হোমো জাংশনে বলছি আমরা পি টাইপ আর এন টাইপ দুইটাই হচ্ছে সেম সেমিকন্ডাক্টরের। কিন্তু হেটেরো জাংশনের ক্ষেত্রে যেটা হবে, হেটেরো জাংশনের ক্ষেত্রে আমাদের এই দুইটা পি টাইপ মেটেরিয়াল আর এন টাইপ মেটেরিয়াল ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের থাকবে। যদি ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের থাকে তাহলে এইটার ব্যান্ড গ্যাপ আর ওইটার ব্যান্ড গ্যাপ ডিফারেন্ট হবে। যেমন এই জায়গার মধ্যে একটা হেটেরো জাংশন দেখানো হচ্ছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড আর গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে। গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.43 ইলেকট্রন ভোল্ট, আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এটা অ্যাপ্রক্সিমেটলি 2 ইলেকট্রন ভোল্ট। সো এটা হচ্ছে একটা হেটেরো জাংশন। So junctions formed by two different band gap semiconductor materials are called heterojunction. So এখন আমরা হোমো জাংশনের ক্ষেত্রে যে প্রবলেম দুইটা দেখছি, এই প্রবলেম দুইটা হেটেরো জাংশনে কিভাবে সলভ হয় এইটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে হেটেরো জাংশন হাই ইন্টেন্সিটি এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। এটা হচ্ছে একটা ডবল হেটেরো স্ট্রাকচার, মানে এখানে দুইটা হেটেরো জাংশন আছে। দেখো এইখানে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এর গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে একটা জাংশন, আর এই জায়গায় গ্যালিয়াম আর্সেনাইড অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে আরেকটা জাংশন। সো এটা হচ্ছে ডবল হেটেরো জাংশন। এখন আমরা বললাম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এইটা জানি আমরা ওয়াইড ব্যান্ড গ্যাপ 2 ইলেকট্রন ভোল্ট, আর গ্যালিয়াম আর্সেনাইড এটা জানি আমরা ন্যারো ব্যান্ড গ্যাপ, এটা হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। সো এটাকে আমরা বললাম n প্লাস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। মানে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের এই লেফট সাইডেরটা এটা হচ্ছে হাইলি ডোপড করা, আর এই দুইটা হচ্ছে নরমালি ডোপড করা। সো এটা যদি এখন আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ব্যান্ড ডায়াগ্রাম ড্র করি তাহলে ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা বলছিলাম একটা সিস্টেমে ইকুইলিব্রিয়ামে ফার্মি লেভেলটা কনস্ট্যান্ট থাকবে। সো টোটাল সিস্টেমে একই ফার্মি লেভেল। তারপর এটা যেহেতু অনেক বেশি হাইলি ডোপ করা, সো ফার্মি লেভেলটা কি কন্ডাকশন ব্যান্ডের সাথে মার্জ করবে। আর এই পাশে হচ্ছে দুইটাই সমানভাবে ডোপ করা, সো দুইটাতেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ফার্মি লেভেলের ডিসটেন্স সমান থাকবে। আর এই জায়গায় যেহেতু এইটার ব্যান্ড গ্যাপ বেশি, সো ব্যান্ড গ্যাপের যে ডিফারেন্সটা ওই ডিফারেন্সটা এই জায়গায় কন্ডাকশন ব্যান্ডের ডিফারেন্স আকারে আসবে। সো এই ক্ষেত্রে আমরা একটা ডেল ইসি পরিমাণ এনার্জি ডিফারেন্স থাকবে দুইটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, এই গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডে। সো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তার ব্যান্ড ডায়াগ্রাম। এখন আগের মতো যদি আমরা একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, যে এইভাবে এই পাশে একটা পজিটিভ ব্যাটারি পজিটিভ সাইড, এই পাশে নেগেটিভ সাইড দিয়ে আমরা ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। সো ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই ব্যারিয়ারটা এখানে যে আগে যে ব্যারিয়ারটা ছিল এই ভি নট, এই ব্যারিয়ারটা এখন কমে যাবে। সো এই ব্যারিয়ারটা যদি কমে যায়, আগে এই জায়গার ইলেকট্রন গুলা এই রিজিয়নে আসতে পারে নাই, এখন কি হবে এই ব্যারিয়ারটা যদি কমে যায় তাহলে এই ইলেকট্রন গুলা এখন গ্যালিয়াম আর্সেনাইডে আসতে পারবে। সো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড থেকে ইলেকট্রন তাহলে আমরা গ্যালিয়াম আর্সেনাইডে ইনজেক্ট করতে পারলাম। এখন এই যে ইলেকট্রন গুলা গ্যালিয়াম আর্সেনাইডে আসলো, আর এই জায়গায় কিন্তু আগে থেকেই হোল আছে, সো গ্যালিয়াম আর্সেনাইডে ইলেকট্রন আসার কারণে এই ইলেকট্রন গুলো এখন এই ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে রিকম্বাইন করতে পারবে। আবার এই যে ইলেকট্রন গুলা আসছে, দেখো এই ইলেকট্রন গুলা এই রিজিয়নটা ক্রস করে, যে রিজিয়নে আমাদের
ইলেকট্রন হোল পেয়ার রিকম্বাইন করে ফোটন জেনারেট হয়, ওই রিজিয়নকে আমরা বলি অ্যাক্টিভ রিজিয়ন। সো এই স্ট্রাকচারের ক্ষেত্রে গ্যালিয়াম আর্সেনাইড রিজিয়নটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন। সো এই ক্ষেত্রে অ্যাক্টিভ রিজিয়নে ইলেকট্রনের কনসেন্ট্রেশন মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন যত বেশি হবে আমাদের ফোটন আউটপুট তত বেশি হবে। সো হেটেরো স্ট্রাকচারের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গা থেকে যখন ইলেকট্রন অ্যাক্টিভ রিজিয়নে আসবে তখন এই অ্যাক্টিভ রিজিয়ন থেকে ইলেকট্রন আর বাইরে বের হইতে পারবে না, কারণ এই জায়গায় একটা ব্যারিয়ার আছে ডেল ইসি পরিমাণ। সো এই ব্যারিয়ার থাকার কারণে এই পাশে ইলেকট্রন এসে এই জায়গায় কনফাইন্ড হয়ে যাবে। সো গ্যালিয়াম আর্সেনাইড থেকে ইলেকট্রন আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডে আসতে পারবে না। সো এই যে পি টাইপের অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার, ওইটাকে এই জন্য বলা হয় কনফাইনিং লেয়ার। এটা যেহেতু কনফাইনমেন্টের কাজ করে, ক্যারিয়ারটাকে কনফাইন করতেছে, সো এই লেয়ারটাকে বলা হয় কনফাইনিং লেয়ার। সো এই জন্য এই ক্ষেত্রে আমাদের এই জায়গায় ফোটন আউটপুটের চান্স বেড়ে যায়, ফোটন আউটপুট বেড়ে যায় হোমো জাংশনের চেয়ে। এই ক্ষেত্রে এই জন্য আমরা এই অ্যাক্টিভ রিজিয়নে ফোটন জেনারেশনটা বেশি পাবো। আবার হোমো জাংশনে আরেকটা প্রবলেম ছিল আমাদের, সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে যেই এনার্জির ফোটন জেনারেট হচ্ছে ওই এনার্জি হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। মানে গ্যালিয়াম আর্সেনাইডে যেহেতু ফোটন জেনারেট হচ্ছে, সো ওই ফোটনের এনার্জি হবে গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ এনার্জির সমান, সো 1.4 ইলেকট্রন ভোল্ট। এখন এই স্ট্রাকচারটা যদি খেয়াল করো, এই জায়গায় যে ফোটনগুলো জেনারেট হচ্ছে ওই ফোটনের আউটপুট আমরা কোন দিক দিয়ে নিচ্ছি, এই পাশ থেকে নিচ্ছি। সো এই পাশ থেকে এই পাশ দিয়ে ফোটনটা বের হবে। এখন এই ফোটনটা যখন এই অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের এই ওয়ে দিয়ে ট্রাভেল করবে তখন এইটার এনার্জি হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট, যেটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ এনার্জির সমান। সো এটা যদি ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে কম, যেহেতু ফোটনের এনার্জি এটার ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে কম, সো এখানে কোনো অ্যাবজর্পশন সম্ভব নয়, কারণ অ্যাবজর্পশন হইতে হলে অ্যাটলিস্ট এই এনার্জির সমান এনার্জির ফোটন লাগবে। সো এই ক্ষেত্রে কোনো রিঅ্যাবজর্পশন হয় না, এই জন্য আমাদের কোনো ফোটন লস হয় না। সো এইদিকে আমরা আগে হোমো জাংশনের যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা আমরা এই ক্ষেত্রে সলভ করতে পারলাম। আবার এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গায় যে ফোটনটা জেনারেট হয়েছে এই ফোটনটা কোন ডিরেকশনে যাবে এটা তো মানে আমরা বলতে পারি না। এই ডিরেকশনে দুই ডিরেকশনে ফোটন যাবে। সো এই ডিরেকশনেও যদি ফোটন আসে, এই ডিরেকশনে ফোটন আসলেও এই পাশের লেয়ারেও সে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এইটাতেও সে অ্যাবজর্পশন হবে না। সো এই জায়গায় যদি আমরা এই কন্টাক্টের মধ্যে একটা রিফ্লেক্টর বসায় দেই তাহলে এই ফোটনটা এই জায়গায় রিফ্লেক্ট হয়ে আবার এই দিক দিয়ে বের হয়ে যাবে। সো আলটিমেটলি টোটাল স্ট্রাকচারে আমাদের কোনো ফোটন লস হবে না। সো এই জন্য ডবল হেটেরো স্ট্রাকচার যেটা এটা হচ্ছে মোর এফিশিয়েন্ট দেন হোমো জাংশন এলইডিস। তো দেখো একটু ডবল হেটেরো স্ট্রাকচারের এইটা ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে পারছো কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আলটিমেটলি এখানে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে সেটাতে হচ্ছে n+p কিন্তু যখন আমরা ডিভাইসটা ফর্ম করব তখন একটা সাবস্ট্রেট লাগবে। তো সাবস্ট্রেট সহ যদি দেখি তাহলে এই জায়গায় আমরা একটা গ্যালিয়াম আর্সেনাইড সাবস্ট্রেট নিতে পারি, তার উপরে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড পি টাইপ, তার উপরে গ্যালিয়াম আর্সেনাইড পি টাইপ, তার উপরে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এন টাইপ লেয়ার নিলাম। তো এইভাবে আমরা এই হেটেরো জাংশন হাই ইন্টেন্সিটি এলইডি যেটা এটা ডিজাইন করতে পারি। এখন এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বল? বুঝতে পারছো সবাই? স্যার এখানে রিফ্লেক্টরটা কি সাবস্ট্রেটের আগে আছে না? রিফ্লেক্টরটা জি স্যার, মানে রিফ্লেক্টরটা নরমালি কন্টাক্ট যেখানে এই জায়গায় রাখা হয়। স্যার তাহলে কি গ্যালিয়াম আর্সেনাইডের এই সাবস্ট্রেটের কারণে কি আবার অ্যাবজর্ব হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই জায়গায় এইটাতে হবে না, তাহলে রিফ্লেক্টরটা এই জায়গায় রাখা হবে। জি মানে এই গ্যালিয়াম আর্সেনাইডের আগে এই অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এই জায়গায় রাখা হবে। জি স্যার রিফ্লেক্টরে বাউন্স করে আসার সময় পি টাইপ গ্যালিয়াম আর্সেনাইডের ভিতর কি অ্যাবজর্ব হওয়ার কোনো চান্স আছে? রিফ্লেক্টরে যখন বাউন্স হয়ে আসবে তখন এই জায়গায় অ্যাবজর্ব হওয়ার চান্স আছে কিনা? হ্যাঁ এই জায়গায় অ্যাবজর্ব হওয়ার চান্স আছে, কিন্তু এই রিজিয়নটাকে নরমালি অনেক ন্যারো রিজিয়ন রাখা হয়। মানে এই জায়গায় তো ড্র করছে বড় করে এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু নরমালি এই রিজিয়নটাকে অনেক ন্যারো রিজিয়ন রাখা হয় যাতে এখানে অ্যাবজর্পশনের চান্সটা কমে যায়।
বুঝতে পারছো? তো এখন যদি আমরা আউটপুট স্পেকট্রামটা দেখি, যে আমরা যে ফোটন জেনারেশন পাচ্ছি ওই ফোটনের আউটপুট স্পেকট্রামটা কিরকম। স্পেকট্রাম বলতে আমরা বুঝাই যে ইন্টেন্সিটির সাথে ওয়েভলেন্থ বা ইন্টেন্সিটির সাথে ফ্রিকোয়েন্সির কার্ভটা, মানে ওয়াই অ্যাক্সিসে ইন্টেন্সিটি, এক্স অ্যাক্সিসে ওয়েভলেন্থ ও ফ্রিকোয়েন্সি নিলে যেই ফিগার পাবো বা যেই কার্ভ পাবো ওইটাকে বলা হয় স্পেকট্রাম। সো এখন এই এলইডির ক্ষেত্রে, যে এলইডি দেখলাম আমরা, এলইডির ক্ষেত্রে তাহলে আমরা দেখতেছি যে ফোটনটা জেনারেট হচ্ছে কিসের মাধ্যমে। এই জায়গায় যদি খেয়াল করি যে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন যখন হোলের সাথে রিকম্বাইন করতেছে তখন এই সমপরিমাণ এনার্জি ফোটন আকারে জেনারেট হচ্ছে। সো ফিগার এ তে যেটা আছে সেটা হচ্ছে কি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম উইথ পসিবল রিকম্বিনেশন পাথস। তো কন্ডাকশন ব্যান্ডের একদম এজ থেকে রিকম্বাইন করতে পারে, আবার কন্ডাকশন ব্যান্ডের একদম এজ এর চেয়ে একটু উপরে থেকে রিকম্বাইন করতে পারে, তার চেয়ে আরেকটু উপরে থেকেও রিকম্বাইন করতে পারে। এটা হচ্ছে ইন্টার ব্যান্ড ট্রানজিশনের ক্ষেত্রে আমরা দেখছি যে কত রকমের রিকম্বিনেশন সম্ভব। এখন কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ডে যে এনার্জি ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশনটা এসএসডি কোর্সে পড়ে আসছি, যে ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশন একদম এজে, ব্যান্ড এজে কম থাকে, মানে ম্যাক্সিমাম ক্যারিয়ার কনসেন্ট্রেশন থাকে ব্যান্ড এজের চেয়ে হাফ কেবিটি উপরে। এটা পড়ে আসছো না? না বলতে হবে কেন হয়? তোমরাই বলো এটা কেন হাফ কেবিটি উপরে হয়? কে বলবা? আমি কি বলছি এটা বুঝতে পারছো? স্যার একটু আরো বললে ভালো হয়। বলছি যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা তো নরমালি ধরে নিই যে কন্ডাকশন ব্যান্ডের একদম মিনিমাতে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি, কিন্তু আলটিমেটলি একদম মিনিমাতে কনসেন্ট্রেশন কম থাকে। কন্ডাকশন ব্যান্ড এজ বা ভ্যালেন্স ব্যান্ড এজের চেয়ে হাফ কেবিটি উপরে, এই যে হাফ কেবিটি উপরে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি হয়। এই কার্ভটা হচ্ছে, এদিকে হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এদিকে হচ্ছে এনার্জি। সো কন্ডাকশন ব্যান্ডের চেয়ে হাফ কেবিটি উপরে কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম। সো এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা হাফ কেবিটি উপরে কিভাবে আসতেছে এটা আমি জিজ্ঞেস করছি। এটা মনে নাই? কেউ বলবা না আমি জিজ্ঞেস করবো? রোল নাম্বার 7 সৌরভ পাল, বলো। স্যার স্যার খেয়াল নাই স্যার এটা। খেয়াল নাই? না স্যার। আচ্ছা, এইটা আমি তো বলছিলাম মনে হয় ক্লাসে বা এসএসডি কোর্সে এটা পড়ার কথা। সেটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে। ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা যখন বের করি, ক্যালকুলেশন করি, তখন হচ্ছে ডেনসিটি অফ স্টেটস আর ওই জায়গায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি বা ফার্মি ডিস্ট্রিবিউশন, এই দুইটাকে মাল্টিপ্লাই করে আমরা ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বের করি, তাই না? সো ডেনসিটি অফ স্টেটস এর এরকম একটা কার্ভ থাকে, সরি ফার্মি ডিস্ট্রিবিউশনের এরকম একটা কার্ভ থাকে এইরকম, আর ডেনসিটি অফ স্টেটস এর এরকম একটা কার্ভ থাকে। ওই দুইটা কার্ভকে যখন আমরা মাল্টিপ্লাই করি তখন দেখা যায় যে এই ব্যান্ড এজের চেয়ে একটু উপরে, হাফ কেবিটি উপরে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হয়। তো এটা আমার বলার উদ্দেশ্য যেটা, সেইটা হচ্ছে আমরা বলছিলাম এই জায়গায় যে ফোটনটা জেনারেট হবে সেইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জির সমান হবে, কিন্তু এই জায়গায় দেখতেছি আমরা যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে ব্যান্ড গ্যাপ এনার্জি তে যেই পরিমাণ ফোটন জেনারেট হবে তার চেয়ে বেশি ফোটন জেনারেট হবে ব্যান্ড গ্যাপের চেয়ে হাফ কেবিটি উপরের এনার্জি ফোটন। আবার এর চেয়ে বেশি এনার্জি হইলে নাম্বার অফ ফোটনস
কমে যাবে। সো এটাই হচ্ছে তাহলে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ডিস্ট্রিবিউশন থেকে। এখন এখানে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোলের ক্ষেত্রে আমরা এই জায়গায় এটা এই গ্রাফটা বড় করে দেখাচ্ছি, আবার এই জায়গায় একটা ছোট করে দেখাচ্ছি, এইটার রিজন কি? তো এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে এখানে কনসেন্ট্রেশন অফ হোল কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনের চেয়ে অনেক বেশি। তো এটা কেন হচ্ছে? দেখো আমাদের অ্যাক্টিভ রিজিয়নটা যদি খেয়াল করো, এই জায়গায় যে আমরা ডায়াগ্রাম গুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কিসের? অ্যাক্টিভ রিজিয়নের, তাই না? যে যেই জায়গায় আমাদের ইলেকট্রন হোল রিকম্বাইন করে ফটন জেনারেট হচ্ছে। সো অ্যাক্টিভ রিজিয়ন যদি খেয়াল করি, এই জায়গায় অ্যাক্টিভ রিজিয়ন কি টাইপ? কোন টাইপের অ্যাক্টিভ রিজিয়ন এই জায়গায়? পি টাইপ। পি টাইপ, তাই না? সো অ্যাক্টিভ রিজিয়ন যদি পি টাইপ হয়, তাহলে এই জায়গায় হোলের কনসেন্ট্রেশন অবশ্যই বেশি থাকবে, কারণ ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। সো এই জন্য এই গ্রাফটাকে বড় করে দেখানো হয়েছে। এখন যদি আমরা ইকে ডায়াগ্রামটা দেখি, এই জায়গায় দেখো ইকে ডায়াগ্রামটা যদি খেয়াল করি, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি কার্ভটা এরকম থাকে, কম শার্প থাকে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডের এনার্জি কার্ভটা বেশি শার্প থাকে। তো এই ক্ষেত্রে এই তিনটা ট্রানজিশন ইকে ডায়াগ্রামে এইরকম করে আমরা দেখাইতে পারি। তো আমরা বলছি যে ট্রানজিশন রুল যেটা পড়ে আসছি হেটেরো স্ট্রাকচার কোর্সে, সেটাতে আমরা বলছিলাম ট্রানজিশনের জন্য ডেল কে ইকুয়ালস টু 0 হইতে হয়, মানে একই মোমেন্টাম বরাবর ট্রানজিশন হইতে হয়। সো ট্রানজিশন গুলা ভার্টিক্যাল হবে। সো এখন তাহলে যদি আমরা এই ডিস্ট্রিবিউশন আর এই কনসেন্ট্রেশন থেকে স্পেকট্রাম ড্র করতে চাই, তাহলে সবচেয়ে ইন্টেন্সিটি বেশি, যে এই দিক থেকে হচ্ছে এনার্জি, এই দিকে হচ্ছে ইন্টেন্সিটি, তাহলে একদম ব্যান্ড এজে ইজি এনার্জিতে কি পরিমাণ ফটন জেনারেট হবে সেটা হচ্ছে অনেক কম, কারণ এই জায়গায় কনসেন্ট্রেশন কম। সো এই জায়গায় অনেক কম ইন্টেন্সিটির লাইট পাবো। কিন্তু যখন আমরা আস্তে আস্তে এনার্জিটা বাড়াইতে থাকবো, আর একটু বেশি এনার্জিতে যাইতে থাকবো, সো যেই মোমেন্টে আমরা ইজি প্লাস হাফ কেবিটি এই এনার্জিতে যাব, সো ইজি প্লাস হাফ কেবিটি এই এনার্জিতে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি। সো এই এনার্জিতে আমরা যে এই এই এনার্জিতে আমরা যে ইন্টেন্সিটি পাবো, মানে নাম্বার অফ ফোটন পাবো, এটা সবচেয়ে বেশি হবে। সো এই ক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। তারপরে যদি আমরা এনার্জি আরো বাড়াই, তাহলে আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমতে থাকবে, তো আস্তে আস্তে আমাদের ইন্টেন্সিটিটাও কমতে থাকবে। সো এটা হচ্ছে এনার্জির সাথে ইন্টেন্সিটি রিলেশন বা আউটপুট স্পেকট্রাম। এখন যদি এই রিলেশনটা আমরা এনার্জির সাথে না বলে যদি ওয়েভলেন্থের সাথে বলি, তাহলে রিলেশনটা কি রকম হবে? এনার্জির সাথে ওয়েভলেন্থের রিলেশন হচ্ছে রেসিপ্রোকাল। সো ইন্টেন্সিটির সাথে ওয়েভলেন্থ যদি ড্র করি, তাহলে এটা একটা রেসিপ্রোকাল কার্ভ হবে। যদি এখানে দেখাই, তাহলে এই কার্ভটা হবে এরকম। সো এইদিকে হচ্ছে ওয়েভলেন্থ আর এইদিকে হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে এই জায়গায় খেয়াল করো, এই এনার্জির জন্য আমরা একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পাবো। ইজি ইকুয়ালস টু কি? এইচ সি বাই ল্যামডা। তাহলে এই এনার্জির করেসপন্ডিং আমরা ওয়েভলেন্থ পাবো। এনার্জি যেহেতু এই জায়গায় মিনিমাম, সো ওয়েভলেন্থটা কি হবে? ম্যাক্সিমাম। সো এই পোরশনে আমরা একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পাবো এইটা। তারপর হচ্ছে কি, এইটা হচ্ছে হাফ কেবিটি উপরে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। সো এইটা হচ্ছে আমাদের হাফ কেবিটির সমান এনার্জির করেসপন্ডিং ওয়েভলেন্থে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে। সো এইটার রেসিপ্রোকাল একটা, মানে এটার অপোজিট একটা ডিস্ট্রিবিউশন কার্ভ পাবো, মানে মোটামুটি এরকম হবে, এরকম হবে। বুঝতে পারছো? যদি ইন্টেন্সিটির সাথে ওয়েভলেন্থের কার্ভটা ড্র করতে বলে, তাহলে এরকম হবে। কার্ভ কি দেখা যাচ্ছে? জি স্যার। তো এটা বুঝতে পারছো তাহলে? এখন এই জায়গায় একটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন হাফ কেবিটি উপরে, হোলের ক্ষেত্রেও কিন্তু কনসেন্ট্রেশন কি হাফ কেবিটি উপরে, তাহলে ম্যাক্সিমাম যে মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যে পাচ্ছি সেইটা ইজি প্লাস হাফ কেবিটি প্লাস হাফ কেবিটি, তার মানে ইজি প্লাস কেবিটিতে হওয়ার কথা না?
কোয়েশ্চেনটা বুঝতে পারছো? আমি কি বলছি বুঝতে পারছো? স্যার তাহলে এখানে কেন আমরা শুধু হাফ কেভিটি বলতেছি, মানে হোলের সাইডে এটা কেন নিচ্ছি না হিসাবে? কি মনে হয় তোমাদের? কিছু মনে হয় না? তাহলে থাক, পরেরটাতে যাই। কম্পারেটিভলি মনে হয় হোল সংখ্যা অনেক বেশি। তো হ্যাঁ, একদিক দিয়ে ঠিক আছে, হোল সংখ্যা বেশি, এটা তো ঠিক আছে, কিন্তু হোল সংখ্যা বেশি হইলে হোল সংখ্যা বেশি হইলে তো এই জায়গায় আমাদের বেশি কনসেন্ট্রেশন পাইতে সমস্যা নাই। এখানে এক্সপ্লেনেশন যেটা সেটা হচ্ছে, আমরা জানি এই ট্রানজিশন গুলা ভার্টিক্যাল হয়। তো এই ট্রানজিশন গুলা যদি ভার্টিক্যাল হয়, ভ্যালেন্স ব্যান্ডের ইকে ডায়াগ্রামের এই কার্ভেচারটা যদি খেয়াল করো, তাহলে এইটাতে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যেই এনার্জি উপরে, ওই এনার্জির করেসপন্ডিং যে হোল যেটা আছে, ওই হোলটা কিন্তু হাফ কেভিটি নিচে নাই, ওই হোলটা মোটামুটি ইভির কাছাকাছি আছে। এই জন্য এই এই হাফ কেভিটিতে আমাদের হিসাবে আসে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন মানে এই যে উইডথটা হাফ, মানে হাফ ইন্টেন্সিটিতে তার যে একটা স্পেকট্রাল উইডথ আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 কেভিটি এর সমান হয়। এটাকে বলা হয় এনার্জি স্প্রেড। আর ওয়েভলেন্থ যদি ওয়েভলেন্থ দিয়ে যদি ড্র করি তাহলে এটাকে বলা হবে ওয়েভলেন্থ স্প্রেড। সো এখান থেকে আমরা যদি কনক্লুশন ড্র করি তাহলে আমরা বলতে পারি কি, highest energy photon emission have small probability and highest intensity comes from largest carrier concentration. Intensity falls off again with carrier concentration near the conduction band edge. তো এখন আউটপুট স্পেকট্রাম আমরা যদি রিয়েল একটা এলইডি, এটা হচ্ছে আইডিয়াল কেসে, আগে যেটা পড়ছি আমরা যে এই যে স্পেকট্রামটা ড্র করলাম সেটা হচ্ছে আইডিয়াল কেসে বা থিওরিটিক্যালি কিরকম হয়। আর এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এলইডি তে আমরা কি রকমের স্পেকট্রাম পাইছি, ওয়েভলেন্থের সাথে স্পেকট্রাল আউটপুট পাওয়ার। তো এটা হচ্ছে কি এলইডি, দেখো একটা ইনফ্রারেড অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এলইডি তে আমরা এই স্পেকট্রামটা পাইছি। সো এখন কোয়েশ্চন যেটা সেইটা হচ্ছে এই স্পেকট্রামটা এইটার চেয়ে একটু ডিফারেন্ট। সো এই স্পেকট্রামটা কেন, যে আইডিয়ালি যেটাকে আমরা ধরে নিছি ওইটার চেয়ে কেন ডিফারেন্ট হয়? দেখো এখানে যে এলইডিটা ইউজ করছে সেটা কি, ইনফ্রারেড অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এলইডি, একটা মাত্র সেমিকন্ডাক্টর। সো এটা হচ্ছে হোমোজাংশন এলইডি। এলইডি যদি হোমোজাংশন এলইডি হয় তাহলে আমরা বলছি কি রিঅ্যাবজর্পশনের চান্স থাকে। সো এনার্জি ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে যত বেশি হবে রিঅ্যাবজর্পশনের চান্স তত বেশি হবে। সো হায়ার এনার্জি যেগুলো আছে, হায়ার এনার্জির ফোটনগুলো তখন রিঅ্যাবজর্পশন হয়ে যায়। রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে রিঅ্যাবজর্পশন হওয়া তখন রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে এই কার্ভেচারটা চেঞ্জ হয়ে যায়, তখন আর ওই ফরম্যাটে না থাকে, এরকম মোটামুটি ইউনিফর্ম ফর্মে চলে আসে। আর এইটা হচ্ছে যদি আমরা টেম্পারেচার ভেরি করি তাহলে আমাদের এই স্পেকট্রামটা কিরকম করে চেঞ্জ হবে। দেখো টেম্পারেচারের সাথে ব্যান্ড গ্যাপের রিলেশনটা কিরকম, টেম্পারেচার বাড়লে ব্যান্ড গ্যাপ কমবে না বাড়বে? কি ভুলে গেছো কমবে। এগুলা? এটা তো আমি পড়াইছিলাম মনে হয়, এটা স্ট্রাকচার করছে আমার মনে আছে। কেন কমে? স্যার ফোনন জেনারেশন মানে বেশি হয়। ফোনন জেনারেশন হইলে ব্যান্ড গ্যাপ কেন কমবে?
দেখো ব্যান্ড গ্যাপ কমে কারণ হচ্ছে এটা যদি আমাদের ভ্যালেন্স ব্যান্ড হয়, এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয়, সো এইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এখন যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে কন্ডাকশন ব্যান্ডে ভ্যালেন্স ব্যান্ডে দুইটাতেই ক্যারিয়ারের ভাইব্রেশন বেড়ে যাবে। ভাইব্রেশন বাড়লে এখানে আর একটা জায়গায় এটা ফিক্স না থেকে এরকম ভাইব্রেট করবে, ভাইব্রেট করে এটা উপরে নিচে থাকতে পারে, সিমিলারলি এই জায়গায় উপরে নিচে থাকতে পারে। সো ইফেক্টিভ ব্যান্ড গ্যাপ আগের চেয়ে কমে যাবে। বুঝতে পারছো? জি স্যার। এখন ব্যান্ড গ্যাপ যদি কমে যায়, ব্যান্ড গ্যাপ যদি কমে যায় তাহলে যে এনার্জি যেটা রিলিজ হবে এটা হচ্ছে পিক এনার্জি। আমরা বলছিলাম কি ইজি প্লাস হাফ কেবিটি, তাহলে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ইজি কমে যাচ্ছে। দ্যাট মিন্স ম্যাক্সিমাম পয়েন্ট যেটা, এই ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে ইজি প্লাস হাফ কেবিটি। যেহেতু ইজি কমে যাচ্ছে, সো এই ম্যাক্সিমাম পয়েন্টের করেসপন্ডিং এনার্জিটাও কমে যাবে। এনার্জি যদি কমে যায় তাহলে পিক ওয়েভলেন্থ যেটা, সেটা হচ্ছে এনার্জির সাথে ওয়েভলেন্থ হচ্ছে রেসিপ্রোকাল। সো টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে পিক ওয়েভলেন্থটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য আমাদের এই ডিস্ট্রিবিউশন গুলো দেখো টেম্পারেচার বাড়ার সাথে সাথে আস্তে আস্তে রাইট শিফট করতেছে। সো এই জন্য হচ্ছে এটা টেম্পারেচার বাড়ালে কেন রাইট শিফট করে, এটার এক্সপ্লেনেশন। আরেকটা হচ্ছে এই জায়গায় কোয়েশ্চেন, সেটা হচ্ছে টেম্পারেচার কম থাকলে এটাতে কিন্তু মানে এটা হচ্ছে অনেক শার্প, কিন্তু টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এটা আস্তে আস্তে ব্রড হচ্ছে, মানে এইটার স্পেকট্রাল উইডথটা আস্তে আস্তে বাড়তেছে, মানে FWHM যেটাকে বলে ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম, এইটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এটা বড় হওয়ার কারণ হচ্ছে যদি টেম্পারেচার কম থাকে তাহলে ইলেকট্রনের মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন গুলা তখন হচ্ছে কম ডিস্ট্রিবিউটেড থাকে, মানে একই মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যেই জায়গায় ওই জায়গায় কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে। কিন্তু টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে সেইটার ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশনটা মানে এনার্জি হায়ার এনার্জিতেও বা লোয়ার এনার্জিতে ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশনটা স্প্রেড আউট হয়। তো ক্যারিয়ার গুলো স্প্রেড আউট হওয়ার কারণে ইন্টেন্সিটির ডিস্ট্রিবিউশনটাও স্প্রেড আউট হয়। সিমিলারলি টেম্পারেচার আরো বাড়ালে এটা আরো বেশি স্প্রেড আউট হবে। তো এই জায়গায় আমরা এইচ মিউ নট ফোটনের এনার্জি এটা সমান ম্যাক্সিমাম এনার্জি পাবো ইজি প্লাস হাফ কেবিটি তে। আর এইচ ডেল মিউ এটা হচ্ছে এই যে স্প্রেডটা স্পেকট্রাল উইডথ যেটা এনার্জির ক্ষেত্রে ওইটাকে বলা হয় এইচ ডেল মিউ। এটা এম কেবিটি, এই এই ক্ষেত্রে আমরা বলছিলাম এই জায়গায় কত থেকে 1.8 কেবিটি। সো এটা এম কেবিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এম এর ভ্যালু সাধারণত 1 থেকে 3.5 এই রেঞ্জে থাকে। এখন এই যে এনার্জির সাথে ব্যান্ড গ্যাপটা চেঞ্জ হচ্ছে, আমরা বলছি এনার্জি বাড়াইলে ব্যান্ড গ্যাপটা কমে। সো এটা প্রেডিক্ট করার জন্য একটা ইকুয়েশন আছে, সেটাকে বলা হয় ভার্শনি ইকুয়েশন। সো Eg ইকুয়ালস টু Eg0 মাইনাস AT স্কয়ার ডিভাইডেড বাই B প্লাস T, যেই জায়গায় Eg0 হচ্ছে T ইকুয়ালস টু 0 কেলভিনে ব্যান্ড গ্যাপ আর AB হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিক কনস্ট্যান্ট। সো এই ইকুয়েশন ইউজ করে আমরা বলতে পারবো যে কত ডিগ্রি সেলসিয়াস বা কত কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যান্ড গ্যাপ কতটুকু কমবে। ওইটা যদি আমরা বলতে পারি তাহলে বলতে পারবো যে কত ডিগ্রি টেম্পারেচারে তার পিক ওয়েভলেন্থ কত হবে। এটা হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যদি বলি যে ইলেকট্রিক কারেন্টের সাথে রিলেটিভ ইন্টেন্সিটি, আমরা যত কারেন্ট বাড়াবো মানে ইলেকট্রিক পাওয়ার যত বাড়াবো ইন্টেন্সিটি তত বেশি হবে, কারণ বেশি কারেন্টের নাম্বার অফ ক্যারিয়ার পার সেকেন্ডে নাম্বার অফ ক্যারিয়ার আমরা অ্যাক্টিভ রিজিয়নে বেশি পাবো। সো ইন্টেন্সিটি আউটপুট মানে আউটপুট ফোটন বেশি পাবো, এই জন্য রিলেটিভ লাইট ইন্টেন্সিটি বাড়তে থাকবে। আর এটা হচ্ছে ডায়োডের টার্ন অন ভোল্টেজ কার্ভ। আমরা নর্মালি ডায়োডের যে কার্ভটা দেখছিলাম আগে, সেটা হচ্ছে এই অ্যাক্সিসে ছিল ভোল্টেজ, এই অ্যাক্সিসে ছিল কারেন্ট এরকম। সো এই পাশে একটা আসার পরে এখানে টার্ন অন হয়। সিমিলারলি এই জায়গায় আমরা অ্যাক্সিসটাকে উল্টাইয়া দিছি, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ। সো এই জায়গায় এই ভোল্টেজটা হচ্ছে তার 1.5 ভোল্ট অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োডের টার্ন অন ভোল্টেজ। তাহলে টার্ন অন ভোল্টেজ ইজ অ্যাচিভড এট লো অপারেটিং কারেন্টস। খেয়াল করো, তাহলে টার্ন অন ভোল্টেজটা আমরা একদম লো অপারেটিং কারেন্টেই ডায়োডটাকে টার্ন অন করতে পারতেছি। আর বিলো দ্য টার্ন অন ভোল্টেজ নো লাইট ইজ ইমিটেড, এটা তো বুঝতে পারতেছি যদি টার্ন অন না হয় তাহলে কোনো লাইট ইমিশন পাবো না। আর দ্য নাম্বার অফ পপুলেটেড ইলেকট্রনস ইন দ্য পি টাইপ রিজিয়ন increases and thus the relative light intensity also increases with increasing current। মানে কারেন্ট ইনক্রিজ করার সাথে সাথে নাম্বার অফ
electron at conduction band of p type active region এ নাম্বার অফ ইলেকট্রন বাড়ে, এই জন্য আউটপুট ফোটনের পরিমাণ বাড়ে, এই জন্য ইন্টেন্সিটিটাও বাড়ে। এটা হচ্ছে ডিজেনারেটলি ডোপড পিএন জাংশন। নন ডিজেনারেট ডোপিং আর ডিজেনারেট ডোপিং, আচ্ছা এটা নেক্সট ক্লাসে পড়াবো, লেট হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই থাক তাহলে, আউটপুট স্পেকট্রাম পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, বা কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো।